আরে রূপা, এই শিরদাঁড়ার ব্যথাটা জানি না কবে আমার একদিন প্রাণ নিয়ে হার মানবে। একটু মালিশ করে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, 2 মিনিট থামো। রূপা যখনই শুভেন্দুর কাঁধে হাত রাখল, শুভেন্দু খুবই জোশের সঙ্গে একেবারে লাফিয়ে উঠল। আরে বাহ রূপা, তুমি তো একদম জাদুকর বেরোলে। তোমার মোলায়েম হাতের স্পর্শ হওয়া মাত্রই শরীরে যেন এক নতুন প্রাণ এসে গেছে। আমার ব্যথাটা কি জানি কোথায় উধাও হয়ে গেল। এখন ছেড়ে দাও, যাও নিজের এবার কাজ করো। আমার এখন একটু ভালো অনুভব হচ্ছে। ঠিক আছে, তেল লাগাতে হবে না, আমি চললাম বাড়ির কাজ করতে, অনেক কাজ পড়ে আছে। রূপা কিচেনে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেল। তখনই শুভেন্দু বিছানা থেকে উঠল আর নিজের পকেটে কিছু খুঁজতে লাগলো, যেটা ও খালি পেল। ও আবার একবার রূপাকে আওয়াজ দিল, আরে ক্ষমা করো, তোমাকে আরেকটা কষ্ট দিচ্ছি। আসলে আমার ওই ওষুধগুলো কি জানি কোথায় রাখা আছে, ওগুলো একটু নিয়ে এসো। তুমিও না পাগল করে দেবে, তোমার ডান দিকের পকেটে হাত ঢোকাও। শুভেন্দু যখনই ওর ডান দিকের পকেটে হাত ঢোকালো, সেখানে ও নিজের ওষুধগুলো পেয়ে গেল। এটা দেখে ও একটু অবাক হয়ে যায়, কারণ কয়েক সেকেন্ড আগে যখন ও নিজের পকেট চেক করছিল তখন তো ও কিছুই পায়নি। তাহলে হঠাৎ এই ওষুধ? যাই হোক, এখনের মতো এসবকে ও এড়িয়ে দিল আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আচ্ছা শোনো, আমি এবার বেরোলাম। শোনো, গাড়ি ধরার সময় যে প্রথম গাড়িটা পাবে সেটা ছেড়ে দিও, বরং ওর পরের গাড়িটা ধরবে। আর অফিসে গিয়ে সবার প্রথমে নিজের চেয়ারটাকে চেক করে নিও, তবেই ওর উপর বসো, বুঝলে? শুভেন্দু রূপার কথাগুলো যেন ওর মাথায় উপর দিয়ে চলে গেল। ওর কথায় হাসতে হাসতে বলল, আচ্ছা ম্যাডাম, এই ব্যাপার, ঠিক আছে, আমি এবার চললাম। তারপর শুভেন্দু বাইরে দাঁড়িয়ে গাড়ি ধরার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই ও সামনে একটা ট্যাক্সি আসতে দেখলো, যেটার বাম্পারে একটা লাল পতাকা লাগানো ছিল। ও ট্যাক্সি! কিন্তু এক মিনিট, আমি এটা ধরবো নাকি ছেড়ে দেব? রূপা প্রথম গাড়িটা ধরতে মানা করেছিল, কিন্তু ছাড়ো, রূপাও এমনই মজা করেছিল হয়তো। শুভেন্দু এত কিছু সব ভেবে ওই ট্যাক্সিটাকে থামানোর সিদ্ধান্ত করে নিল, কিন্তু এর আগে ও তাকে হাত দেখিয়ে থামাতে পারত। ওই ট্যাক্সিটা ঠিক ওর সামনে দিয়ে পার হয়ে গেল। ওফো, এ তো চলে গেল, এখন দ্বিতীয় গাড়ির অপেক্ষা করতে হবে। কয়েক মিনিট পরে ও পরের ট্যাক্সিটা আসতে দেখতে পেয়ে গেল। ও তক্ষুনি হাত দেখিয়ে দিল আর তারপর গাড়িতে বসে পড়ল। কিছুটা দূরত্ব পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামিয়ে বলে উঠল, আরে সাহেব, সামনে তো খুব ভিড়, মনে হচ্ছে কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুভেন্দু বেরিয়ে যখন দেখল তখন ওর হুঁশ উড়ে গেল। এই অ্যাক্সিডেন্ট ওই প্রথম ট্যাক্সিটারই ছিল, যেটা শুভেন্দু ছেড়ে দিয়েছিল। ও ওই ট্যাক্সিতে লাগানো ওই লাল পতাকাটা খুব ভালোভাবে চিনতে পারছিল। শুভেন্দু নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছিল, যে কারণে আজকে কোনো রকমে ওর প্রাণ বেঁচে গেল। যাই হোক, এরপরেও অন্য রাস্তা দিয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সন্ধেবেলায় ও ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। কি হয়েছে গো, কেমন কাটলো আজকের দিনটা? আরে রূপা, তুমি আজকে তোমার কথাটা আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। আমার কথা? কি বলতে চাইছো? হ্যাঁ, সেটাই, ট্যাক্সির কথাটা, যেটা তুমি বলেছিলে যে প্রথম ট্যাক্সিটা ধরবে না, বিপদ হবে, সেটাই হয়েছে। যখনই আমি অন্য ট্যাক্সিতে বসে আগে এগোলাম, আমি দেখলাম ওই প্রথম ট্যাক্সিটার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সত্যি গো, সমাপতনও আজকাল কেমন কেমন ভাবে ঘটছে। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, তুমি আমার ব্যাগ প্যাক করে দিও। সোজা সোজা ভাবে কেন বলছো না? ওই কালমুখীটার সাথে মজা করার জন্য যাচ্ছ, ফিরে এসো, তারপর মজা দেখাবে। কি কি বললে তুমি? না না, কিছুই বলিনি তো। পরের দিন
শুভেন্দু সকাল সকাল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। আর এদিকে রূপা বাড়িতে একদম একা হয়ে যায়। এদিকে শুভেন্দু সড়ক পার করছিল তখন, আর প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে ওর আনন্দ দ্বিগুণ হয়ে চলেছিল। বাহ, কি দারুণ ভাগ্য আমার! এক্ষুনি সোনালীকে ফোন করে ইনফর্ম করে দিই যে আমি বেরিয়ে পড়েছি। এক সপ্তাহ ওই সুন্দরী রূপসীর সঙ্গে খুব আনন্দ করব। শুভেন্দু অফিস স্টাফ সোনালীর সঙ্গে নিজের ট্রাভেল প্ল্যান করছিল, যেখানে ওর মনে অনেক ধরনের আনন্দের ঝর্ণা বয়ে চলেছিল। এক সপ্তাহ পর শুভেন্দু হাসি খুশি ভাবে নিজের বাড়ি ফিরে এলো। রূপা, রূপা, কোথায় তুমি? ও এইটুকু বলে যখনই বাড়ির ভেতরে প্রবেশ করলো, বাড়ির দৃশ্য দেখে ওর পায়ের নিচে থেকে যেন মাটি উধাও হয়ে গেল। পুরো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব জিনিসপত্র ভাঙাচুরো অবস্থায় মাটিতে পড়ে রয়েছিল। তখনই হঠাৎ বাড়ির টিউবলাইট ফ্লিক করতে লেগে গেল। বাড়ির এত নোংরা পরিবেশ দেখে শুভেন্দুর রূপার উপরে খুব গুরুতর রাগ ধরে গেল। ও চিৎকার করে নিজের বেডরুমের দিকে চলে গেল। রূপা, রূপা, তুমি বাড়ির কি অবস্থা করে রেখেছো? আমি এক সপ্তাহের জন্য বাড়ি থেকে বাইরে কি গেলাম, তুমি তো আমার বাড়িটাকে কোণার জায়গা করে রেখে দিয়েছো। এইটুকু বলে শুভেন্দু যখনই নিজের বেডরুমের দরজা আস্তে করে খুলে দিল, সামনে ওই মারাত্মক দৃশ্যটা দেখে ওর আত্মা কেঁপিয়ে উঠল। ও দেখলো যে ওর বেডরুম একেবারে কসাইখানা হয়ে গেছে। রুমের ওপরে পাখার জায়গায় লাশ ঝুলে রয়েছে, যে শরীরগুলো থেকে রক্তের একটা বিন্দু বাকি রাখা নেই। অন্যদিকে শুভেন্দু ওখানে রূপাকে দেখতে পায়, যে এখন একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল, আর ক্রমাগত কাঁচা মাংসের টুকরোগুলো চিবিয়ে যাচ্ছিল। বাপরে, আমার স্ত্রী তো একটা ডাইনি! তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে এখান থেকে। আমি এর আসল চেহারা দেখে ফেলেছি, তাই এ হয়তো এবার আমার মেয়েকে মেরে ফেলবে। এই সব কিছু ভেবে শুভেন্দু তক্ষণি পেছন দিকে হাঁটতে লাগলো। কিন্তু তক্ষণি রূপা গর্জন করে বলে উঠল, ওহো, তাহলে এসে গেছিস তুই ওই কালমুখিটার সঙ্গে রাত কাটিয়ে? এবার মরার জন্য তৈরি হয়ে যা। তুমি কি করে জানতে পারলে যে আমি সোনালীর সঙ্গে ছিলাম? গুরুজনদের মুখ থেকে উপদেশ শুনিসনি কখনো? ডাইনির তৃতীয় চোখ সবসময় তোদের পিছু করে আর প্রত্যেক মুহূর্তের খবর রাখে। শুভেন্দু ঘাবড়ে গিয়ে পালানোর কথা ভাবছিল, আর তখনই পুরো বাড়ির লাইটস একসাথে ফিউজ হয়ে গেল, যে কারণে শুভেন্দুর চোখের সামনে একদম অন্ধকার ছেয়ে গেল। এখনো ইচ্ছে করলেও পালাতে পারতো না, কারণ ও কিছুই দেখতে পাচ্ছিল না। তখনই অন্ধকারের ভেতর থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুভেন্দুর দিকে এগিয়ে আসছিল। আর তখনই এক ঝটকায় অন্ধকার থেকে বেরোলো ওই ডাইনিটার হাত, আর শুভেন্দুকে ওই গুপ্ত অন্ধকারের দিকে টেনে নিয়ে চলে গেল, যে কারণে ও খুব জোরে চিৎকার করে উঠল। আর তারপর চিরকালের জন্য ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। অনেক বছর আগেকার কথা, একটা গ্রামের কাছে অনেক বড় একটা পুকুর ছিল। গোটা দিন ওই পুকুরের কাছে অনেক লোকেরা ঘুরতে আর সাঁতার কাটতে আসতো। রাতের সময়ও ওই পুকুরের কাছে লোকেদের আসা যাওয়াটা সবসময় লেগে থাকতো। এইভাবেই পূর্ণিমার এক রাতে চাঁদের আলো পুকুরের জলে চমকাচ্ছিল, তখন পুকুরের কাছে অনেক লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে তনু আর মণি পুকুরের ধারে গল্প করতে করতে ঘুরে যাচ্ছিল। কথা বলতে বলতে তনুর পা পিছলে যায়। তনু পুকুরে পড়ে যায়। ও সাঁতার কাটতে জানতো না। মণি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, ওকে কেউ! শোনো, ওকে কেউ বাঁচাও, সাঁতার কাটতে জানে না।
তনু আর মনির আওয়াজ শুনে ওখানের সব লোকেরা পুকুরের কাছে এসে জমা হয়ে যায়, কিন্তু রাতের সময় হওয়ার কারণে সবাই জলে নামতে ভয় পাচ্ছিল। তনু ডুবতে লেগেছিল, সবাই শুধু দেখেই যাচ্ছিল। তনু জল থেকে রেগে বলতে লাগলো, আজকে আমাকে বাঁচানোর জন্য কেউ এলে না। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, মরে যাওয়ার পর যার যার ছায়া এই পুকুরের জলে পড়বে তাদের সবাইকে এই জলে প্রাণ হারাতে হবে। তনু জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, আর ওর আশেপাশে জলের একটা ঘূর্ণিঝড় তৈরি হতে লাগলো। সবাই ভয় পেয়ে পেছনে সরতে লাগলো। ওই জলের গতি তনুকে ভেতরে টেনে নিল, আর জল শান্ত হয়ে গেল। সবাই কি হয়েছে এটা জানার জন্য আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই পুকুর থেকে চিৎকারের আওয়াজ এলো, মনে রেখো, ছায়া। সবাই ভয় পেয়ে গ্রামে পালিয়ে যায়, আর সেই রাত থেকে পুকুরের কাছে লোকেরা আসা যাওয়া বন্ধ করে দিল। তারপর পুকুরের সব শোভা হারিয়ে গেল, আর ওটা একটা ভুতুড়ে জায়গা হয়ে গেল। ওই পুকুরের কিছু দূরে গ্রামে যাওয়ার একটা কাঁচা রাস্তা ছিল। সবাই ওখান থেকেও যাতায়াত করতে ভয় পেতে লাগলো। এক রাতে মহেশ আর আবির বাইক থেকে গ্রামের দিকে যাচ্ছিল। মহেশ বাইক চালাচ্ছিল, কিন্তু যেতে যেতে ও পুকুরের রাস্তায় এসে থেমে যায়। ও যে জায়গাটায় থামলো ওখান থেকে দুটো রাস্তা গ্রামের দিকে চলে যায়। আরে ভাই, থেমে গেলি কেন? চল পুকুরের রাস্তা দিয়ে। আরে ভাই, মরতে চাস নাকি? তুই জানিস না পুকুরে কি হয়েছিল? আরে কত মাস পেরিয়ে গেছে ওসব হয়ে, কিছু হয়নি এখনো অবধি গ্রামে। আর এমনি তো এটা শর্টকাট, আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে ভাই। আরে যদি কিছু হয়ে যায় তখন? আরে কিছু হবে না আমাদের, তুই চল, ভয় পাস না, চল চল তাড়াতাড়ি চল। মহেশের ইচ্ছে না থাকা সত্ত্বেও পুকুরের রাস্তা দিয়ে ওই বাইকটা ঘোরালো। মহেশ আর আবির দুজনেই পুকুরের রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিল। যখনই পুকুর দেখতে পাওয়া গেল, মহেশ বারবার পুকুরের দিকে দেখে যাচ্ছিল, আর এই কারণে বাইক ঠিক করে চলছিল না। আবিরের ধ্যান মহেশের দিকে গেল। আরে কি করছিস? সামনে দেখে চালাবি তো। মহেশের জ্ঞান ফিরে যায় আর সোজা দেখতে লাগলো। সেই সময় পুকুরের কাছের জঙ্গল থেকে কিছু আওয়াজ শোনা গেল। দুজনে পুকুরের দিকে দেখলো। পুকুরের ওপরে ওরা এক ডাইনির ছায়া দেখতে পেল। দুজনে খুব ভয় পেয়ে গেল। মহেশও খুব ভয় পেয়ে যায় আর বাইক তাড়াতাড়ি চালাতে শুরু করলো। আর ও বারবার ওই ছায়াটার দিকে দেখে যাচ্ছিল। গতি আর মহেশের অন্যমনস্ক হওয়ার কারণে বাইকের সন্তুলন খারাপ হয়ে যায়, আর ওরা পড়ে যায়, আর পুকুরে পড়তে পড়তে বেঁচে যায়। দুজনেই পুকুরের ধারে এসে থেমে যায়, আর ওদের ছায়া জলের ওপর পড়ে যায়। পুকুরে নড়চড় শুরু হয়ে গেল। দুজনে পুকুরে দেখলো, তখন ওরা নিজেদের ছায়ার সাথে সাথে একটা ডাইনির ছায়াও দেখতে পাচ্ছিল। দুজনে ভয় পেয়ে পালানোর জন্য উঠে দাঁড়ায়, কিন্তু ওদের ছায়া ওখানেই পুকুরে জমে গেছিল। দুজনেই প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে লাগলো। পুকুর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো, আর জলের ঘূর্ণি তৈরি হতে লাগলো। দুজনে দৌড়তে দৌড়তে থেমে যায়, আর পেছনে মুড়ে দেখতে লাগে একটা ডাইনির ছায়া জলের ঘূর্ণিতে দাঁড়িয়ে দুটো হাতে করে আবির আর মহেশের ছায়া ধরে রেখেছিল। ওই ছায়া জোরে জোরে হেসে যাচ্ছিল। ও যখনই হাতে ধরল ওটা, দুটো ছায়া জলে ফেলে দিল। আর ঠিক সেই সময় আবির আর মহেশ হাওয়ায় উড়ে
আর নিচে জলে এসে পড়ে যায়। দুজনে চিৎকার করতে লাগলো। আমি বলেছিলাম না, যদি কারো ছায়া এই জলে পড়ে তাহলে তাকে নিজের প্রাণ দিতে হবে। এবার তোমরা দুজন তৈরি হয়ে যাও নিজেদের প্রাণ দেওয়ার জন্য। আবির ভয় পেয়ে সাহস জুটিয়ে বলল, আমরা ভালো করে সাঁতার কাটতে জানি, তুমি আমাদেরকে ডুবাতে পারবে না, বুঝলে? তোমাকে কে বলেছে যে তোমাদের পুরো শরীর জলে ডুববে? মানে? ডাইনি চিৎকার করে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। ডাইনি ছায়াগুলোকে আবার হাওয়ায় তুললো আর ওদের শরীর থেকে মাথা উবড়ে দিয়ে জলে ফেলে দিল। তার সাথেই আবির আর মহেশের মাথাটাও জলে এসে পড়ে যায়। মাথার পরে ও দুটো হাত আর দুটো পা উবড়ে দিয়ে জলে ফেলে দেয়। পুকুরের জল ওদের রক্তে লাল হয়ে গেছিল। দুজনের শরীরের টুকরো ওই রক্তের জলে ভাসতে লাগলো। আস্তে আস্তে চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল আর ওই ডাইনির ছায়া জলের সব রক্ত আর শরীরের টুকরো নিজের দিকে টানতে লাগলো। ঘূর্ণিঝড় শান্ত হওয়ার পরে ডাইনির ছায়া হাসতে হাসতে পুকুরের জলে উধাও হয়ে গেল আর জল আগের মতো পরিষ্কার আর শান্ত হয়ে গেল। পুকুরের কিছুটা দূরে ওদের বাইকটা পড়ে রয়েছিল, যার উপরে একটা কাক একদম চুপচাপ বসেছিল। গোটা পরিবেশ শান্ত ছিল। হঠাৎ করে পুকুর থেকে ডাইনির ছায়ার দুটো হাত বেরোলো আর ওই বাইকটাকে হাওয়ায় তুলে নিল আর গ্রামের দিকে ছুঁড়ে দিল। তারপরে হাত দুটো আবার জলে উধাও হয়ে গেল। ওই হাতগুলোর কারণে ওই কাকটা ভয় পেয়ে যায় আর উড়তে উড়তে জোরে জোরে কা কা করতে লাগলো। উড়তে উড়তে কাকটা পুকুরের ওপর দিয়ে গেল আর ওর ছায়া ওই পুকুরে বন্দি হয়ে গেল। পুকুরে আবার নড়চড় শুরু হয়ে গেল আর আস্তে আস্তে ডাইনির হাসার আওয়াজ আসতে হয়ে গেল। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল। সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো। তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায় আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়।
আরে বাপ রে, আরে এটা কি হলো? আরে সাইকেলটা এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারত বা কিছু ভাবতে পারত, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয়, আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখনই শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখল, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়। আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল। সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনী শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো। তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর, তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর 4 পা এগোলো, আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল।
আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত। তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানে না কেন মাটি থেকে উঠতেই পারছিল না। এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর। আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ, তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা। এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমা সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো। তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর যে ও সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো।
আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানেই যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখলো, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল, দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে। মৃত্যু এমন একটা ভয়ানক সত্যি যেটা থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। কিন্তু আরও একটা কঠোর সত্যি এটাও যে সত্যি মরে যাওয়ার পরেও সামনে আসতে পারে। আজকের কাহিনী দুটো বোনের, যারা অ্যাডপ্টেড চাইল্ড ছিল। ওরা কখনো নিজের মা বাবাকে দেখে আর নিজেদের জীবনটাকে অ্যাডপ্ট করা পরিবারে কাটিয়ে দিত। কিন্তু জীবনটা ওদের সাথে এমন খেলা খেলল যে খেলায় ভালো খেলোয়াড়রাও হার মেনে যাবে। কি করছো নিধি? এখন তো বড় হয়ে গেছো, এবার তো মাটিতে খেলা বন্ধ করে দাও। আহ দিদি, তুমিও কি? কোথায় তোমরা? তোমাদের ঘরে যাও আর নিজেদের জিনিসপত্র প্যাক করে নাও। আমাদের নিয়ে যাওয়ার জন্য তোমাদের পরিবার নিচে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি যাও। কারণ পূজা আর নিধি অ্যাডপ্টেড চিলড্রেন ছিল, তাই প্রায় সময় ওদের ফ্যামিলিজ চেঞ্জ করতে হতো। ওদের জীবন এতদিন সুখেই কেটে চলেছিল। দিদি, সত্যি বলতে আমার এই পরিবারটা ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করছে না, কিন্তু আর অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের মতো অনাথদের জীবন এরকমই হয়, এক বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়ি। দুই অ্যাডপ্টেড বোন নিজেদের জীবনের সংঘর্ষে অনেক ছোট ছিল। পূজা, যার বয়স 13 বছর ছিল, অপরদিকে ওর ছোট বোনের বয়স 10 বছর ছিল। এখন ওদেরকে মার্ফি পরিবারে যাওয়ার ছিল। দিদি, তুমি কি জানো ওই মার্ফি আন্টিটা খুব বাজে। ওনার বাচ্চাদের প্রতি বিশেষ কোনো টান নেই, কিন্তু জানি না কেন ইনি আমাদের নিতে এসেছেন। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও শুনেছি যে এনার স্বভাব খুবই অদ্ভুত। ব্যবহারের তো আর বলে কথাই নেই। আগেও অনেক লোকেরা এদের এখান থেকে অনেক বাচ্চাদের উধাও হওয়ার গল্প বলেছিল, জানো? সোনা মারা, যাও বাইরে গাড়িতে বসে পড়ো। হ্যাঁ, সন্ধে নেমে এসেছে না? যাও, হ্যাঁ যাও। দুই বোন এখন মার্ফি পরিবারে পৌঁছে গেছিল, কিন্তু ওখানে ওদের এতদিনের সব থেকে ভালো এক্সপেরিয়েন্স হচ্ছিল। বাড়ি কোনো বড় প্রাসাদের থেকে কম ছিল না, আর আলোর দ্বারা আলোকিত ছিল এই বাড়ি। সেই রাতে দুই বোন শুয়ে পড়ে, আর পরের সকালে উঠে দেখে যে মার্ফি ওদের পাশেই বসেছিল। সোনা মারা, দেখো স্কুলে যাওয়াটা তো খুবই প্রয়োজন, তাই না? কিন্তু আমি তোমাকে দুটো রাস্তা দিচ্ছি। হ্যাঁ, হয় বাড়ির সব কাজ করো, না হলে স্কুলে যাও। পূজার পড়তে একটুও ভালো লাগতো না, সেই জন্য ও বাড়ির কাজ করাটাই ঠিক মনে করল, আর নিধি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত করল। প্রায় 1 সপ্তাহ পর। পূজা, ও পূজা, তাড়াতাড়ি ডাইনিং হলে পৌঁছে যাও, যাও। ডাইনিং হলে বসার পর নিধি,
তুমি শুরু করো। আজ তোমার পছন্দ মতো খাবার তৈরি করেছি। পূজা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি জানি না যে তোমার আগের পরিবার কি ধরনের ছিল বা তাদের কি চিন্তাধারা ছিল, কিন্তু এই বাড়িতে আমরা সততাকে গুরুত্ব দিই। আর তুমি যাকে নিজের বোন বলো সেটা তোমার শুধু ভ্রম। এ তোমার কাল্পনিক মিত্র, আর এর থেকে বেশি আর কিছুই না, বুঝেছো? আর তুমি এখন 13 বছরের হয়ে গেছো। এখন এই সব ছেলে খেলা তোমায় ঠিক মানায় না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি কি নিধিকে দেখতে পান না? এ আমার কাল্পনিক বা স্বপ্নের কোনো ভ্রম নয়। ও আমার সত্যিকারের বোন। আপনি আমাদের দুজনকে অ্যাডপ্ট করেছেন, তাই না? না না পূজা, আমি শুধু তোমাকে অ্যাডপ্ট করেছি। আমি আর অন্য কোনো মেয়েকে জানি না। আর নিধি বলে যাকে তুমি ডাকতে থাকো না, আসলে তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। মার্ফির এই কথাগুলো শুনে পূজার খুব রাগ তো ধরছিল, কিন্তু ও নিজের মনের কথা বলে উঠতে পারেনি আর মন খারাপ করে নিজের রুমে চলে গেল। পূজা নিজের মনে বিড়বিড় করতে লাগল, আমি আমি কি পাগল? তাহলে কি নিধি নামের মেয়ে আসল জীবনে কেউ নেই? এইসব কি তাহলে আমার ভ্রম? আমার কি এই পাগলামি আর ছেলে খেলার জন্যই পুরনো পরিবারগুলো আমাকে ছেড়ে দিয়েছে? পূজা নিজের মনেই প্রশ্ন করে চলেছিল, আর তখনই দরজায় একটা আওয়াজ শোনা গেল। দরজার কাছে নিধি দাঁড়িয়ে হেসে চলেছিল। নিধি, নিধি তুমি? আমার বোন, ওই মার্ফি আন্টি আছে না, উনি আমাকে পাগল প্রমাণ করতে চাইছেন। উনি বলছেন যে তোমার কোনো অস্তিত্বই নেই, অথচ তুমি এখানে দাঁড়িয়ে আছো। সত্যি বলবে, এটা এটা কোথাও আমার ভ্রম বা পাগলামি নয় তো? সত্যি বলো। নিধির চোখে জল ছিল, আর কোনো রকম উত্তর না দিয়ে সোজা চলতে লাগলো। আর ও বেসমেন্টের কাছে গিয়ে উধাও হয়ে গেল। পূজা বেসমেন্টে পৌঁছে গেছিল। তখনই ও কোঁকড়ানো চুল আর চেহারায় অনেক ভাঁজ কাটা দাগ থাকা মহিলাকে দেখতে পায়, যাকে ঠিক করে দেখলে বুঝতে পারা যায় যে এটা তো মিস মার্ফি। পূজা দেখল যে মার্ফি আসলে কোনো মানুষ নয়, বরং একটা নরভক্ষিণী ডাইনি। তখনই ও প্লাস্টিকের থলি থেকে একটা মৃতদেহ বাইরে বার করে। ওপরে বাল্ব ঝুলছিল, যেটার আলোয় পূজা পরিষ্কার দেখতে পায় যে ওই মৃতদেহ আর অন্য কারোর নয়, বরং নিধির ছিল। পূজা ভেতর থেকে কেঁপে উঠল, আর এখন ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর খুব ভয় লাগছিল আর কান্নাও পাচ্ছিল, কিন্তু যদি মার্ফি ওকেও এই সময় দেখে ফেলে তাহলে এটা নিশ্চিত যে সে ওকেও মেরে ফেলবে। পূজা পা টিপে নিজের ঘরে চলে আসে আর দরজা কষে বন্ধ করে কাঁদতে শুরু করে। এবার তো আগের চেয়ে আরো বেশি ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর ও নর্মাল হয়ে যায়। তখন ও একটা ভাবলো যে আসলে পুরো ব্যাপারটা কি। আসলে ও এইমাত্র নিধির মৃতদেহকে দেখল, অথচ কিছুক্ষণ আগেই নিধির সঙ্গে ডাইনিং টেবিলে বসেছিল। তাহলে এটা নয় তো যে মার্ফি নিধিকে খুন করে দিয়েছে আর নিজের খুনি ক্যারেক্টারকে লুকোনোর জন্য নিধিকে অদৃশ্য প্রমাণ করার জন্য নাটক করছে? কিন্তু যদি এটা সত্যিও হয়, তবুও নিধিকে ও কি করে দেখতে পাচ্ছে? কারণ সে তো মরে গেছে। ওর মাথা এইসব ভেবে ভেবে ফেটে যাচ্ছিল। তখনই ও নিজের পাশে নিধিকে বসে থাকতে দেখে, যাকে দেখে ও খুব বেশি ভয় পেয়ে যায়। দিদি, তুমি ভয় পেও না। এটা সত্যি যে আমি মরে গেছি আর আমার নিজের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমার খুনি
ওই ডাইনি মারফি। গত সপ্তাহের শনিবারের রাত্রিতে যখন তুমি ভোম্বল কাকুর সঙ্গে মেলা দেখতে গেছিলে না, তখন আমি ভুল করে মারফি আন্টির রুমে চলে গেছিলাম, যেখানে যেতে সে বারবার বারণ করত। মারফি আন্টির রুমে তার আসল রূপ ছিল, যেমন ভূতের কস্টিউম, বড় বড় নখ, সাদা চুল আর রক্তের বোতল। আমাকে মারফি আন্টি দেখে ফেলেছিল, আর নিজের আসল রূপ লুকিয়ে রাখার জন্য উনি আমাকে ছল করে বেসমেন্টে ডেকে পাঠান, আর মাথায় রড মেরে আমাকে মেরে দিলেন, আমার খুন করে দেন। আর সেখানেই আমাকে একটা প্লাস্টিকের থলিতে বেঁধে দেন, যাতে কেউ যেন আমার ব্যাপারে কখনো না জানতে পারে। এইটুকু বলে নিধি ওখান থেকে উধাও হয়ে যায়। মানে পূজা এখন পুরো ব্যাপারটা জেনে গেছিল। ওর খুব কান্না পাচ্ছিল, কারণ ওর আর ওর বোনের মধ্যে একটা খুবই বিশুদ্ধ সম্পর্ক ছিল, যে কারণে নিধির আত্মা মরে যাওয়ার পরেও ওকে দেখা যেত। পূজা ভেবে নিয়েছিল যে এখন ও যে কোনোভাবে নিধির সঙ্গে ন্যায় করবে, মারফিকে শাস্তি দেবে। আর সেই জন্য পরের দিন সকাল হতেই পূজা তৈমুর আঙ্কেলের বাড়িতে যায় আর তাকে সব কথা খুলে বলে। তৈমুর সেই লোক ছিল যে ওদের সেটেলমেন্ট মারফি পরিবারে করিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৈমুর মারফির আসল রূপের ব্যাপারে কিছুই জানত না। সন্ধেবেলায় পূজা তৈমুর আর পুলিশওয়ালাকে নিয়ে মারফি হাউসে পৌঁছয়। তাদেরকে বেসমেন্টে সেই মৃতদেহটা দেখানোর জন্য নিয়ে যেতে লাগলো। বেসমেন্টে পৌঁছানো মাত্রই তারা যেটা দেখল, সেটা দেখে সবাই অবাক হয়ে পড়ল। সবাই দেখল মারফি ফাঁসের দড়িতে ঝুলছিল, আর এখন তার আসল ডাইনিওয়ালা রূপটাও পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই 200 বছরের বুড়িটাকে দেখা যাচ্ছিল। এখন তো মারফি মরে গেছিল, এখন এরপরে আর কী বা হতে পারত। কিন্তু পূজা দেখল মারফির ঝুলে থাকা মৃতদেহের পাশে নিধি দাঁড়িয়ে হাসছিল। পূজা বুঝতে পেরে যায় যে এই ডাইনির এত ভয়ঙ্কর মৃত্যু কি করে হয়েছে। এর খুন নিধি করেছে। সেটাই শেষবার ছিল যখন পূজা নিধিকে দেখেছিল। তারপরে নিধির দাহ সৎকার করা হলো। তারপর আর কখনো পূজা নিধিকে দেখতে পেল না। মারফির অন্ত যদিও খুব বেদনাদায়ক হলো, কিন্তু সে একটা নির্দোষের থেকে তার জীবন কেড়ে নিয়েছিল। দুটো বোনকে চিরকালের জন্য আলাদা করে দিল। আজ এই ঘটনাটা হয়ে অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু পূজা আজও সেই সময়গুলো যখন মনে করে তখন ও কেঁপে ওঠে। বিশেষ করে সেই সময়টা যখন মরে যাওয়ার পরও নিধির আত্মা ওকে সত্যি বলে দেয় আর মারফির পর্দা ফাঁস করে দেয়। সেই জন্য বলা হয়, মৃত্যু শুধু শরীরের হয়, আত্মা আর ভাবনা দুটো অমর থাকে। যদি সম্পর্ক আর ভালোবাসা পবিত্র হয়, তাহলে মৃত্যুর পরেও আপনার কাছের মানুষ আপনাকে রক্ষা করবে আর আপনার সাথে থাকবে। যদিও মারফি নিজের আসল রূপ লুকোনোর জন্য নিধিকে খুন করে দিয়েছিল, কিন্তু নিধির মৃত্যুর পরেও আসল সত্যিটা সামনে এসেই গেল। দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999।
যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মারল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারলো, তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখলো, কিন্তু পরের মুহূর্তেই সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল, আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল, সে যাই হোক না কেন, এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে, আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়া সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল, আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল। যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না, কিন্তু যে নিয়ম বিধিকে মানে না, সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর।
ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজল, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায় তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে। ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারোর সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই 3 জন সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো। আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল।